বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকের আমরা নবম শ্রেণীর পঞ্চম সপ্তাহের ভূগোল অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তো সমাধানে যাওয়ার আগে আমরা প্রথমে দেখে নিব আমাদের নির্ধারিত কাজ কি, অ্যাসাইনমেন্টে কী কী কাজ আমাদের দেয়া আছে। তো এখানে যে সিলেবাসটা আমি দেখাচ্ছি, তো আশা করি এই সিলেবাসটা সবার কাছেই আছে। তো এখান থেকে অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ 1. ভূমিকম্প ও আগ্নেয়গিরি কাকে বলে। ওকে, এখানে আমাদের কিন্তু ভূমিকম্প কাকে বলে এবং আগ্নেয়গিরি কাকে বলে এই দুটো জিনিস দরকার। এরপর ভূমিকম্প ও আগ্নেয়গিরি অগ্নুপাতের কারণ ও ফলাফল, ভূমিকম্পের কারণ ফলাফল এবং আগ্নেয়গিরির কারণ ফলাফল দুটোই আমাদের দরকার। তাহলে সংজ্ঞা লাগবে ভূমিকম্প কাকে বলে, ভূমিকম্পের কারণ, ভূমিকম্পের ফলাফল, এবং এখানে লাগবে আগ্নেয়গিরি কাকে বলে, আগ্নেয়গিরির কারণ, আগ্নেয়গিরির ফলাফল। ওকে, 1 নম্বর আমাদের ক্লিয়ার। প্রশ্নটা আগে আমরা অ্যানালাইজ করি। এরপর 2 নম্বর, স্থূল জন্মহার নির্ণয়ের পদ্ধতি লিখো। স্থূল জন্মহার নির্ণয়ের পদ্ধতি কীভাবে নির্ণয় করা হয় এটা আমাদের লিখতে হবে। জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধির পেলে প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব বিশ্লেষণ করো। মানে প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার কী কী প্রভাব ফেলে। তো এখান থেকে 2 নম্বর যেটা লিখতে হবে, স্থূল জন্মহার নির্ণয়ের পদ্ধতি এবং অতিরিক্ত জনসংখ্যার মানে প্রভাব, প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব, এই জিনিসটা আমাদের এখান থেকে দরকার। তো আমরা তাহলে অ্যান্সারে চলে যাই। প্রথম যে প্রশ্নটা, ভূমিকম্প ও আগ্নেয়গিরি কাকে বলে, ভূমিকম্প ও আগ্নেয়গিরি অগ্নুপাতের কারণ ফলাফল। ওকে, তা ভূমিকম্প কাকে বলে, প্রথমে আমরা এখান থেকে সংজ্ঞা দিতে পারি। পৃথিবীর কঠিন ভূত্বকের কোনো অংশ প্রাকৃতিক কোনো কারণে কখনো কখনো অল্প সময়ের জন্য হঠাৎ কেঁপে ওঠে। ভূত্বকের এরূপ আকস্মিক কম্পনকে ভূমিকম্প বলে। তো এখান থেকে ভূমিকম্প সংজ্ঞাটা আমাদের কিন্তু ক্লিয়ার। আগ্নেয়গিরি, এরপর আগ্নেয়গিরি ভূত্বকের শিলাস্তরের সর্বত্র একই ধরনের কঠিন বা গভীর নয়। ওকে, এখন গভীর বানাটা দিগিকার হবে। কোথাও নরম, কোথাও কঠিন ভূত্বকের চাপ হলে সুড়ঙ্গের সৃষ্টি হয়। এই সুড়ঙ্গ দিয়ে ভূত্বকের উষ্ণ বায়ু, গলিত শিলা, ধাতু, ভস্ম, জলীয় বাষ্প, উত্তপ্ত পাথরখণ্ড, কাদা, ছাই ইত্যাদি প্রবালবেগে উপরে উৎক্ষিপ্ত হয়। ভূপৃষ্ঠের ওই ছিদ্রপথে বা ফাটলের চারপাশে ক্রমশ জমাট বেঁধে যে উঁচু মোচাকৃতি পর্বত সৃষ্টি করে তাকে আগ্নেয়গিরি বলে। তো এখানে দুটো সংজ্ঞা কিন্তু আমাদের চলে যায়, যে ভূমিকম্প কাকে বলে, আগ্নেয়গিরি কাকে বলে। ওকে, এরপর আমরা লিখতে পারি ভূমিকম্পের কারণ। ভূমিকম্পের কারণ, পৃথিবীর উপর কতগুলো প্লেট দ্বারা গঠিত। এই প্লেটসমূহের সঞ্চালন প্রধানত ভূমিকম্প ঘটিয়ে থাকে। অগ্নুপাতের ফলে প্লেটসমূহের ভূমিকম্পের সৃষ্টি হয়, এটা আমাদের ভূমিকম্পের কারণ। এরপরে ভূমিকম্পের ফলাফল। ওকে, ভূমিকম্পের ফলাফলে ভূত্বকের মধ্যে অসংখ্য ভাঁজ ফাটলের সৃষ্টি হয়, নদীর গতিপথ পাল্টে যায়। এরপরে 2 নম্বর আছে পাহাড় পর্বত দ্বীপের সৃষ্টি হয়, সমুদ্রতল ডুবে যায় অনেক স্থলভাগ, সমুদ্রতলে ডুবে যায় অনেক স্থলভাগ। 4 নম্বর, ভূমিকম্পের ফলে সমুদ্র উপকূল সংলগ্ন এলাকায় জলোচ্ছ্বাস প্লাবিত হয়। এখানে আমি 4টা কারণ দিয়েছি। এরপর আগ্নেয়গিরির কারণ। তো আগ্নেয়গিরির কারণ, এরপর আসবে আগ্নেয়গিরির ফলাফল। তো আগ্নেয়গিরির কিছু কারণ, ভূত্বকের সুড়ঙ্গ দিয়ে ভূ অভ্যন্তরে গলিত ম্যাগমা, ভস্ম, ধাতু প্রবালকে বের হয়ে অগ্নুপাত ঘটায়। ভূপৃষ্ঠের চাপ কমে গেলে শিলাগুলো স্থিতিস্থাপক অবস্থা থেকে তরলে পরিণত হয়, ফলে তরল স্থান ভেদ করে অগ্নুপাতের সৃষ্টি করে। ওকে, এরপর 3 নম্বর, রাসায়নিক বিক্রিয়ায় তেজস্ক্রিয় পদার্থের প্রভাবে তাপ বৃদ্ধি পাওয়ার কারণে অগ্নুপাতের সৃষ্টি হয়। 4 নম্বর, আগ্নেয়গিরির লাভা উপরে উঠলে চারপাশে ভূত্বকের দুর্বল অংশ ভেদ করার কারণে অগ্নুপাতের সৃষ্টি হয়। 5 নম্বর, এখানে যেটা দেওয়া আছে, অনেক সময় ভূত্বকের ফাটল দিয়ে খালবিল সমুদ্রের পানি ভূগর্ভে প্রবেশ করে বাষ্পীভূত হয়, ইহা আরেকটি কারণ। তো এরপর আগ্নেয়গিরির অগ্নুপাতের ফলাফল। আগ্নেয়গিরি থেকে নির্গত পদার্থ চারদিকে সঞ্চিত হয়ে মালভূমি সৃষ্টি করে। এরপর 2 নম্বর, সমুদ্র, এখানে সমুদ্র হবে, সমুদ্র তলদেশে আগ্নেয় থেকে নির্গত লাভা দ্বীপের সৃষ্টি করে। লাভা সঞ্চিত হতে হতে বিস্তৃত এলাকা নিম্ন সমভূমিতে পরিণত হয়। তো এই প্রশ্নটা আমরা এখান থেকে দিতে পারি, স্ক্রিনশট নিয়ে আমরা এখান থেকে লিখতে পারি। এছাড়া আমরা যদি চাই, আমাদের যে মেইন বুকে কিন্তু এই ভূমিকম্প, আগ্নেয়গিরির কারণ ফলাফল এটা কিন্তু আছে। সেখান থেকে আমরা যদি কেউ অ্যানালাইজ করে একটু লিখতে চাই, এখানে কিন্তু দেয়া আছে ভূগোল পরিবেশে যে মেইন বুক আমাদের, সেই মেইন বুক থেকে এখানে আছে ভূমিকম্প কাকে বলে। এখান থেকে আমাদের শুধু ভূমিকম্প কাকে বলে নিব, এটা আশেপাশে লিখতে পারি, এগুলো সমস্যা নাই। এরপর ভূমিকম্পর কারণ, এখানে কিন্তু কারণ দেয়া আছে। ওকে, এরপর অনেকগুলো কারণ এখান দেয়া আছে, এখান থেকেও কিন্তু এগুলো আমরা লিখতে পারি, হুবহু লিখলেও হবে, সমস্যা নাই। এগুলো সবই ভূমিকম্পের কারণ। এরপরে আমাদের মেইন বুক থেকে আমরা কিন্তু লিখতে পারি। এরপর ভূমিকম্পের ফলাফল, এরপরে দেওয়া আছে ভূমিকম্পের ফলাফল।
এরপরে এখানে 5টা দেওয়া আছে ভূমিকম্পের ফলাফল, এই 5টাই আমরা লিখব। এরপর আমাদের এখানে আগ্নেয়গিরি আছে। ওকে, এখান থেকে আমরা নিতে পারি যে আগ্নেয়গিরি কাকে বলে। প্রথমে নেব আগ্নেয়গিরি কাকে বলে, চাইলে কিন্তু ছবি আমরা দিতে পারি। ওকে, এখান থেকে কিন্তু আমরা এখান থেকে ছবি দিতে পারি, ছবি দিলে আরও একটু সুন্দর হয়। যারা চাই তারা দিতে পারি, না দিলেও চলবে। এখান থেকে তাহলে আমরা কী নেব, আগ্নেয়গিরি কাকে বলে। এখানে অনেক কিছু লেখা আছে, ভূত্বকের শিলাস্তর সর্বোচ্চ একই ধরনের, কঠিন কঠিন নয়। এটা আমরা মেন বুক থেকে দিব, তো সবার কাছে বইটা থাকবে। জাস্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা লিখবে, কারণ একটা অ্যাসাইনমেন্ট শুধু দেখে দেখে লেখা না, নিজে অ্যানালাইজ করার কিছু জ্ঞান থাকতে হবে এবং নিচে যেন লিখতে পারি, নিজের ভিতরে একটা আইডিয়া তৈরি হবে কীভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করা যায়। তো এখান থেকে যেহেতু আমরা সংজ্ঞাটা শুধু নিব, এক্সট্রা 2-1টা কথা নিতে পারি, যেটা হবে অবশ্যই আগ্নেয়গিরি সম্পর্কে হবে, যে টপিক সেই টপিক রিলেটেড হবে। এরপর আগ্নেয়গিরিতে অগ্নুপাতের কারণ, এখান থেকে অগ্নুপাতের কারণ এটা মেন বুকে তো দেয়াই আছে। এখান থেকে 1 নাম্বার, 2, 3, 4, 5 এই 5টা দেওয়া আছে। ওকে, এই 5টা আমরা এখান থেকে লিখতে পারি। এরপর এখান থেকে শুধু নেব যে আগ্নেয়গিরির অগ্নুপাতের ফলাফল। তাহলে আমি কিন্তু 2টা জায়গা থেকে দেখালাম, একটা এখান থেকে কিছু লেখা আছে, এই লেখাগুলো 2-1টা বানান মিস্টেক আছে, এটা মাইক্রোসফট অফিসের কারণে এই প্রবলেমটা। তো এখান বানানটা আমরা অবশ্যই সেরে নিব, কারণ কারোর জন্য লেখায় কোনো ভুল না হয়, তাই আমি বলে দিলাম। তো এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমরা হুবহু লিখতে পারি। যারা একবারে পারি না তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে লিখতে পারি, আর যারা কিছুটা অ্যানালাইজ করতে পারি তাদের জন্য তো বললাম যে মেন বুক এইমাত্র আমি দেখালাম, মেন বুক থেকে আমরা প্রশ্নটা লিখতে পারি। দ্বিতীয়ত যে প্রশ্নটা আমাদের আছে, দ্বিতীয় প্রশ্ন হলো স্থূল জন্মহার নির্ণয়ের পদ্ধতি লেখো এবং জনসংখ্যা ক্রমত বৃদ্ধি পেলে প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব বিশ্লেষণ করো। তো স্থূল জন্মহার, ওকে, স্থূল জন্মহারের সংখ্যাটা এখানে দেওয়া আছে, যেরকম হুবহু আমরা সেরকম করে লিখতে পারি। সাধারণত জন্মহারের সেই স্থূল জন্মহার বহুল প্রচলিত এবং গ্রহণযোগ্য পদ্ধতি। এই পদ্ধতি হাজারে প্রকাশ করা হয়ে থাকে। ওকে, প্রতি হাজারের ভিতরে এটা কিন্তু হিসাব করা হয়ে থাকে। কোনো বছরে জন্মিত সন্তানের মোট সংখ্যাকে উক্ত বছরের মধ্যকালীন মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে স্থূল জন্মহার নির্ণয় করা হয়। এখানে একটা সূত্র দেওয়া আছে, সূত্রটা আমরা অবশ্যই দিব, স্থূল জন্মহার নির্ণয়ের পদ্ধতি। ওকে, তাহলে এটাই কিন্তু আমাদের পদ্ধতি, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। এর আগে এ সম্পর্কে যেহেতু আমরা স্থূল জন্মহারের পদ্ধতির সূত্র লিখবো, অবশ্যই এর সম্পর্কে 2-একটা কথা লেখা এটাকে আরও এভিডেন্স দেয়। তারপরে যে প্রশ্নটা আছে, প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব। ওকে, প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যা হলে কী কী প্রভাব পড়তে পারে। প্রথমত, জনসংখ্যার বৃদ্ধি পেলে সরাসরি প্রভাব পড়ে ভূমির উপর। ওকে, কারণ জনসংখ্যা বেশি, বাড়িঘর তৈরি করা হয়। ভূমি প্রাকৃতিক সম্পদ, একটি দেশে ভূমি সীমিত হওয়ার জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই দেশের উৎপাদন বৃদ্ধির প্রয়োজন দেখা যায়। বেশি খাদ্য উৎপাদনের জন্য অধিক ভূমির প্রয়োজন। মনে রাখতে হবে অধিক ফসল চাষের উর্বরতা কমে যায়। আমরা যদি বেশি জমিতে ফসল চাষ করি তাহলে কিন্তু জমির উর্বরতা কমে যায় এবং মাটির জৈব উপাদান কমে যায়। আর অধিক ফসলের জন্য অধিক কীটনাশক ব্যবহার করার কারণে মাটি দূষিত হয়। অন্যদিকে বন পাহাড় কেটে মাটির ক্ষয় বৃদ্ধি পায়। অতএব ভূমির ব্যাপারে জনসংখ্যা ভারসাম্য থাকা জরুরি। মানুষ বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য। আমরা জানি পৃথিবীর শতকরা 70 পানি, কিন্তু পানির শতকরা 97 লোনা। দেখা যায় শিল্পক্ষেত্রে রং, গ্রিস, রাসায়নিক দ্রব্য, যোগাযোগের ক্ষেত্রে পানিতে তেল, বজ্র সংযুক্ত হচ্ছে। লোনা পানি তলদেশে প্রবেশ করেছে, যাহা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। পরিশেষে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে সম্পদ জনসংখ্যার মধ্যে ভারসাম্য যে কোনো দেশের সুষম হবে, এখানে সুষম উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, এটা যারা আমরা চাই যে 2 নম্বরের ডেফিনেশনটা দেওয়ার পরে স্থূল জন্মহার কাকে বলে এটা দেওয়ার পরে প্রাকৃতিক সম্পদের পর এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে তোমরা ভিডিওটা পোস্ট করে লিখতে পারো এবং এখান থেকে এইটু আমরা দিলেই হবে। ওকে, এখানে যতটুকু আছে। এছাড়া যারা আরও অ্যানালাইজ করে আমরা লিখতে চাই, আমি আরও একটা অংশ দেখাচ্ছি যে কীভাবে লেখা যায়। এখন আমরা নিয়ে যাব মেইন বুকে। ওকে, এখানে কিন্তু আছে, আমি যে বইয়ের ভার্সন ইউজ করছি এই বই আছে, এই বইয়ের কত পৃষ্ঠায় আছে তোমরা দেখবে 117। তো তোমাদের বইয়ের আশেপাশে কিছু একটু 117, 18, 20, 22 এরকম খুঁজ দিলে হয়তো তোমরা পাবে। তো প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব। ওকে, এখানে ইংরেজিতে লেখা আছে, ইংরেজি আমরা কিন্তু লিখতে পারি, একটা ইংরেজিতে লিখতে অ্যাসাইনমেন্টে একটা গ্রহণযোগ্যতা বেশি হয়। জনসংখ্যার মতো বৃদ্ধি পেলে সরাসরি প্রভাব পড়ে ভূমির উপর। তো এখান থেকে শুরু করে তো এখানে বিভিন্ন কারণ কিন্তু দেয়া আছে। ওকে, ভূমির উপর কী কী আছে এই কারণগুলো কিন্তু আমরা লিখতে পারি। এই কারণগুলো হবে ভূমির উপর কী হয়, এরপর পানির উপর, পানির ক্ষেত্রে কী কী প্রবলেম দেখা দেয়। ওকে, এগুলো কিন্তু সুন্দর করে লেখা আছে। এখান থেকে আমরা যারা লিখতে চাই লিখতে পারি, এটাও খুব ভালো। তো তারপরে নিচে আরও কিছু লেখা আছে, জলজ উদ্ভিদ, প্লাঙ্কটন, কচুরিপানা। এখান থেকে বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতির সমস্যার সমাধান ঠিক উপর পর্যন্ত। ওকে, উপর পর্যন্ত আমরা কিন্তু লিখতে পারি।
তো এটা তাদের জন্য। এখানে আমি দুইটা অপশন দেখালাম ভূগোলের জন্য, যারা চাই মেন বুক থেকেও কিন্তু লিখতে পারি। তো অবশ্যই একটু বুঝে শুনে লিখতে হবে, অ্যানালাইসিস জ্ঞানটা রাখতে হবে। আর যারা চাই আমি এখানে যেটা বলেছি সেখান থেকেও কিন্তু লেখা যায়। তো এখানে আমি টেকনিকের কথা বললাম কিভাবে লেখা যাবে, আর একটা নোটও এখান থেকে দেখালাম যেটা আমার এখানে লেখা আছে মেন বুক ছাড়া। এটা যেটা এখন আমি দেখাচ্ছি এখান থেকেও আমরা লিখতে পারি। আর অবশ্যই অ্যাসাইনমেন্টে আমরা বানানগুলো ঠিক করে রাখবো এবং অ্যাসাইনমেন্টের মার্জিন দেব, কভার পেজ ঠিকভাবে লিখবো। আশা করি তোমরা সবাই কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করো, সবার অ্যাসাইনমেন্ট সুন্দর হোক এবং সবাই ভালো থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।